আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, গত ১৫০ বছর ধরে পুরো পৃথিবীর অর্থনীতি এবং সামরিক ক্ষেত্রে মোটামুটি একচ্ছত্রভাবে আধিপত্য বিস্তার করে রেখেছে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর একটা লম্বা সময়, তারপর ১৯৯০ সালের শীতল যুদ্ধের পরবর্তী সময় যুক্তরাষ্ট্রই কন্ট্রোল করেছে পুরো পৃথিবীকে। বিশেষ করে পশ্চিমা দেশগুলো কখনোই যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের বাইরে যেতে পারেনি। তবে গত ৩ মাসে ইরানের বিরুদ্ধে যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে কোণঠাসা হওয়ার বিষয়গুলো সকল কিছু যেন পরিবর্তন করে দিয়েছে। একটি সুপার পাওয়ার দেশের বিরুদ্ধে ইরানের মতো অর্থনীতি যেইভাবে দাঁড়িয়ে রয়েছে এবং তারা যেইভাবে কৌশলে মোকাবেলা করে এখনো টিকে রয়েছে, সেই সকল কিছু এখন যুক্তরাষ্ট্রের বিভিন্ন অযৌক্তিক সিদ্ধান্তের বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোকেও দাঁড়াতে সহযোগিতা করছে। বলতে পারেন যুক্তরাষ্ট্রের যে সামরিক বলয় ছিল ইরানের কারণে চেন রিঅ্যাকশনের মতো ভেঙে পড়ছে। দেখুন, যুক্তরাষ্ট্রের প্রবল রাজনৈতিক এবং অর্থনৈতিক চাপ সত্ত্বেও নতি স্বীকার করতে নারাজ প্রতিবেশী দেশ কানাডা। ট্রাম্প প্রশাসনের আগ্রাসী বাণিজ্য নীতির জবাবে কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নিয়ের নেওয়া পদক্ষেপ এখন হোয়াইট হাউসের ক্ষমতার চূড়ান্ত পরীক্ষা নিচ্ছে। বিশ্লেষকদের মতে এতদিন মার্কিন চাপের মুখে বহু মিত্র দেশ পিছু হটলেও এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করলেও কানাডা যেন সরাসরি তাকে রুখে দিচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের ভূ রাজনৈতিক সমীকরণে কঠিন ধাক্কা দিয়েছে কানাডা। ডোনাল্ড ট্রাম্প জাতীয় নিরাপত্তার অজুহাতে তাদের স্যাংশন 232 এর অধীনে কানাডার ইস্পাত শিল্পের উপর 25% এবং অ্যালুমিনিয়ামের উপর 10% শুল্ক আরোপ করে। কানাডা এই সিদ্ধান্তকে সম্পূর্ণ অন্যায্য এবং দুই দেশের মধ্যকার বন্ধুত্ব সম্পর্কের পরিপন্থী ঘোষণা করে ডলার অফ ডলার বা সমপরিমাণের যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা শুল্ক আরোপ করেছে। দেখুন, এটি একটি নজিরবিহীন ঘটনা, কারণ এর পূর্বে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চীন ব্যতীত কোনো দেশ এই ধরনের পদক্ষেপ নিতে পারেনি। পাল্টা এই ধরনের শুল্ক আরোপ বা পাল্টা পদক্ষেপের বিষয়গুলো অনেকটাই ছিল নীরব। তবে ইরানের যুদ্ধের প্রেক্ষাপট এবং সার্বিক বিষয়গুলো এখন অন্যান্য দেশগুলোকে সাহসী করে তুলছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য। আর এই জন্যই কিন্তু পাল্টা শুল্ক আরোপ করা হয়েছে একেবারে যুক্তরাষ্ট্রের প্রতিবেশী দেশ কানাডার পক্ষ থেকে। বড় বিদ্রোহের সুর বাজছে পাকিস্তান থেকেও। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় রিসেন্টলি নিশ্চিত করেছে ইরানের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যে নিষেধাজ্ঞা দিয়েছে একতরফা, সেটি তারা মানতে বাধ্য নয় এবং তারা মানবে না। ইরানের সঙ্গে তাদের যে ব্যবসা বাণিজ্য রয়েছে তা তারা অব্যাহত রাখবে। এখানে বলে রাখা ভালো, ইরান এবং পাকিস্তানের মধ্যে একটি বড় পাইপলাইনের প্রকল্প রয়েছে, যে পাইপলাইন দিয়ে অন্তত পক্ষে 1.8 ট্রিলিয়ন ঘনফুট গ্যাস প্রতি বছর সরাসরি এই পাকিস্তানের ভেতর আসার কথা। যে পাইপলাইনের কাজ দ্রুত গতিতে চলছে। এছাড়াও জ্বালানি তেল বিভিন্ন পথে ইরান থেকে বিপুল পরিমাণে পাকিস্তানে আসে। দেখুন, চীনের মতো দেশ প্রথমে জানিয়ে দিয়েছিল যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা তারা কোনোভাবেই মানবে না, ইরানের সঙ্গে ব্যবসা বাণিজ্য চলবে। চীন একটি সুপার পাওয়ার, তাদের বিষয়গুলো ছিল এক বিষয়। তবে পাকিস্তানের মতো দেশ, যে দেশটি ব্যাপক ভিত্তিতে বিশ্ব ব্যাংক, IMF থেকে ঋণ নেয় এবং এই দুইটি সংস্থাই যুক্তরাষ্ট্রের কন্ট্রোলের অধীনে, তারপরও পাকিস্তানের সরাসরি এই বিদ্রোহ ঘোষণা বা যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত না মানার সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের প্রভাব বলয় এবং তাদের ভবিষ্যৎ যে কর্মপরিকল্পনা রয়েছে সেখানে গভীরভাবে ঝুঁকি তৈরি করেছে। দেখুন, পূর্বে যেমনটা ধারণা করা হয়েছিল ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বর্তমান সামরিক সংঘর্ষ এবং নানান ধরনের যে সামরিক উত্তেজনা, সেটা হয়তো মধ্যপ্রাচ্যেই প্রভাব ফেলবে বা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যে প্রভাব বলয় রয়েছে সেখানেই হয়তো বড় ধরনের প্রভাব ফেলবে বা যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য থেকে অনেকটা সরে যেতে হবে। তবে পরিস্থিতি ধীরে ধীরে মধ্যপ্রাচ্যকে ছেড়ে গ্লোবাল পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে। এখন পৃথিবীর বিভিন্ন দেশগুলো ইরানের কোয়ালিটিতে বা ইরানের স্ট্যান্ডার্ডে প্রতিবাদ শুরু করেছে এবং যুক্তরাষ্ট্রের প্রভাব বলয়কে চ্যালেঞ্জ করছে। দেখুন, যখন ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্র সরাসরি সামরিক মিশন পরিচালনা করে ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্টকে ধরে নিয়ে আসেন, তখন কিন্তু পৃথিবীতে যুক্তরাষ্ট্রের যে প্রভাব বলয় রাতারাতি অনেক গুণ বেড়ে গিয়েছিল। সবাই কিন্তু অনেকটা আতঙ্ক বোধ করছিল যুক্তরাষ্ট্রের এই ধরনের সামরিক ক্ষমতাকে কেন্দ্র করে। তবে সাডেনলি যখন আবার ইরানের যুদ্ধ শুরু হলো এবং যুক্তরাষ্ট্রের এই ধরনের পরিণত হলো, তখন যেন পরিস্থিতি আবার রাতারাতি অনেকটা পরিবর্তন হচ্ছে। এখন যুক্তরাষ্ট্র চাচ্ছে যে কোনোভাবে তাদের প্রভাব বলয় যাতে পূর্বের অবস্থা থেকে ক্ষয় না হয়, পূর্বের অবস্থা থেকে সরে না যায়। আর এর জন্য ইরানের বিরুদ্ধে আরো শক্তিশালীভাবে পদক্ষেপ
নিতে হবে, সামরিক হামলা করতে হবে। এমন হামলা করতে হবে যাতে যুক্তরাষ্ট্র নিজেকে বিজয়ী ঘোষণা দিতে পারে। তারপর তারা যুদ্ধ থেকে সরে আসবে। তবে বিজয়ী হয়েছি আমি, এমন পরিস্থিতি তৈরি করতে হবে। আর এর জন্য যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তার প্রথম বিমানবাহী রণতরীর পর এবার দ্বিতীয় বিমানবাহী রণতরীকে ডেকে পাঠিয়েছে। মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী সামরিক অভিযানের অংশ হিসেবে নিজেদের পারমাণবিক শক্তিচালিত যুদ্ধজাহাজ ইউএসএস থিওডোর রুজভেল্টকে মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে বিমানবাহী রণতরীটি অন্তত 7 থেকে 8 মাস সময় ধরে ওই অঞ্চলে অবস্থান করবে। অন্তত 11টি যুদ্ধজাহাজকে সাথে নিয়ে এটি তার মিশনে প্রবেশ করবে যুক্তরাষ্ট্র, এমনটাই নিশ্চিত করছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের যে পঞ্চম ফ্লিট ছিল, পঞ্চম নৌবহর, তার জায়গা নেবে এই যুদ্ধজাহাজটি। এখন বলে রাখা ভালো, বাহরাইনের ভেতর যে পঞ্চম নৌঘাটির অবস্থান ছিল তা অনেকটা ইরানের হামলার কারণে ক্ষতিগ্রস্ত। এখন যুক্তরাষ্ট্র নতুন এই বিমানবাহী রণতরী দিয়ে হরমুজ প্রণালী পার হয়ে সেই ঘাটিতে আবার যদি অবস্থান গড়তে চায়, তাহলে নিশ্চিতভাবে হরমুজ প্রণালী এবং এর আশেপাশে বড় ধরনের সংঘর্ষ অনিবার্য। দেখুন, একদিকে যুক্তরাষ্ট্র তাদের যখন 11টি যুদ্ধজাহাজ এবং নতুন বিমানবাহী রণতরীকে মধ্যপ্রাচ্য প্রেরণের প্রস্তুতি নিচ্ছে, ঠিক এমতো অবস্থায় আবারও আলোচনায় রাশিয়া। নিশ্চয়ই আপনারা জানেন, মাত্র একদিন পূর্বেই যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা বা সিআইএর যিনি প্রধান রয়েছেন, জরুরি ভিত্তিতে মস্কো সফর করেছেন। নজিরবিহীন বিরল সফর। সেই সফরের ভেতর কি হয়েছে তার বিস্তারিত প্রকাশ করা হয়নি। তবে ধারণা করা হচ্ছে রাশিয়ার মধ্যস্থতায় ইরানকে কেন্দ্র করে বড় সমঝোতায় পৌঁছতে চায় যুক্তরাষ্ট্র। তবে চীনকে তারা কোনোভাবে এখানে আনতে চায় না। সামরিক বিশেষজ্ঞরা বলেন, চীন থেকে রাশিয়াকে কৌশলগতভাবে বেশি সেফ মনে করে যুক্তরাষ্ট্র। কারণ চীন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক এবং সামরিক দুই ক্ষেত্রে নেতৃত্বকে যেইভাবে চ্যালেঞ্জ করে, রাশিয়া সেইভাবে চ্যালেঞ্জ করতে পারে না। আর এই জন্যই কিন্তু চীন ব্যতীত যে কোনো মধ্যস্থতায় রাশিয়ার অংশগ্রহণের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র কিছুটা নমনীয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রেক্ষাপটে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করছে, আগামী সপ্তাহে অত্যন্ত জরুরি ভিত্তিতে রাশিয়ার প্রেসিডেন্ট মিস্টার পুতিন এবং ইরানের বর্তমান যিনি প্রেসিডেন্ট রয়েছেন পেজিশকিয়ান কিরগিজস্তানের শহরের ভেতর জরুরি বৈঠকে বসবেন। উভয় নেতা দ্বিপাক্ষিক সরাসরি বৈঠক করবেন। দেখুন, এই বৈঠকে বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ সমঝোতার দর কষাকষি হতে পারে। যুক্তরাষ্ট্র রাশিয়ার মাধ্যমে ইরানকে কি প্রস্তাব দিয়েছে, সেই প্রস্তাব আনুষ্ঠানিকভাবে ইরানের প্রেসিডেন্টের কাছে হস্তান্তর করতে পারেন বা বলতে পারেন মিস্টার পুতিন। নিশ্চিতভাবেই এই ক্ষেত্রে ইউক্রেনের ট্রায়াঙ্গেল এবং ইরানকে কি কি ছাড় দিতে হবে সেই বিষয়গুলো থাকবে। প্রশ্ন হলো, রাশিয়ার মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র যদি পরিকল্পিতভাবে ইরানের পরমাণু স্থাপনা, পরমাণু কর্মসূচি বা ইত্যাদি বিষয়কে কেন্দ্র করে প্রস্তাব দেয়, সেই প্রস্তাব আসলেই কি ইরান মেনে নেবে? আর যদি না মেনে নেয়, তাহলে এই ক্ষেত্রে রাশিয়া এবং ইরানের সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াবে? কারণ যেহেতু ইউক্রেনের সমঝোতার ক্ষেত্রে বড় ছাড় দিতে চায় রাশিয়াকে যুক্তরাষ্ট্র, তবে অবশ্যই ইরান থেকে কিছু আদায় করে দিতে হবে। দেখার বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট মিস্টার পুতিন এই দর কষাকষির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের জন্য কি আদায় করতে পারেন বা কি সমঝোতা এখান থেকে আসে। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।